প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে পদার্থবিজ্ঞানের প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে এটি অত্যন্ত বেসিক একটা বিষয়। এই বেসিক বিষয়টা যদি তুমি না বোঝো তাহলে পরবর্তীতে পদার্থবিজ্ঞান তথা বিজ্ঞান পড়তে যেয়ে সমস্যা হতে পারে। তো এসো আমরা মনোযোগের সাথে ব্যাপারটা আলোচনা করি। আজকের আমাদের আলোচনার বিষয় ভরবেগ, এর ইংরেজি মোমেন্টাম, এবং আমরা পি দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। আজকে তোমার পদার্থবিজ্ঞান পড়ার সব থেকে আনন্দের দিন বলতে পারো, কেননা এই প্রথম তুমি হয়তো পদার্থবিজ্ঞানের সব থেকে ছোট্ট এবং সহজ একটি সংজ্ঞা পড়তে চলেছ, যার নাম ভরবেগ। কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। তাহলে ভর আর বেগের গুণফলের নাম ভরবেগ, এটাই সংজ্ঞা। আমরা যদি এটাকে এখন সিম্বল দিয়ে লিখি তাহলে এটাকে লেখা যায় এমন। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, ফলে পিও একটি ভেক্টর রাশি। এর অর্থ ভি এর যেমন দিক রয়েছে, ভরবেগেরও তেমন দিক রয়েছে। ভরবেগের দিক হবে বেগের দিক বরাবর। একটি ভেক্টরকে যখন একটি স্কেলার দিয়ে গুণ করা হয় তখন সর্বদা সেটা একটি ভেক্টর রাশি জন্ম দেয়। এখান থেকে এর একক এবং মাত্রা তোমরা বের করতে পারবে। একক খুবই সোজা, দেখো ভর আর বেগের একক গুণ করে দিলেই আমরা পেয়ে যাই ভর বেগের একক। ভর বেগটা আসলে এই সমীকরণের মধ্যে কিভাবে সম্পর্কিত সেটা দেখব আমরা। একটা নির্দিষ্ট বস্তুর কথা বলার সঙ্গে সঙ্গে ভরটা ধ্রুবক হয়ে যায়, অর্থাৎ তখন এই নির্দিষ্ট ভরের বস্তুর ভরবেগ শুধুমাত্র বেগের উপর নির্ভর করে। অর্থাৎ বেগ থাকলে ভরবেগ থাকবে, বেগ না থাকলে ভরবেগ থাকবে না। বেগ যত বেশি ভরবেগ তত বেশি। এ থেকে আমরা বুঝতে পারি পি সমানুপাতিক ভি। এই সমীকরণটি জানা থাকলেই আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো P1 বাই P2 ইকুয়ালস টু V1 বাই V2। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিতে পারি। মনে করো একটি ঘোড়া যখন 2 মিটার পার সেকেন্ড বেগে চলে তখন তার ভরবেগ হয় 100 কেজি মিটার পার সেকেন্ড। যখন এটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলবে তখন ভরবেগ কত হবে? এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো আমরা এটা কেন ইউজ করছি না, কারণ ঘোড়ার ভর নির্দিষ্ট এবং সেটা এখানে দুটোর ক্ষেত্রেই কমন। অর্থাৎ P1 সমান mv1, P2 সমান mv2। তাহলে তো এমনিতেই কেটে যাবে, এই জন্য এখানে সরবরাহ করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ঘোড়ার ভর এখানে কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এটা লিখলাম v1 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড এবং P1 দেওয়া ছিল 100 মিটার পার সেকেন্ড। v2 এর মান 4 মিটার পার সেকেন্ড। তাহলে P2 কত হবে? খুব সোজা, এটাকে আমরা এভাবে লিখে ফেলতে পারি, বা P2 ইকুয়ালস টু V2 বাই V1 ইন্টু P1, 100 গুণন 4 বাই 2 ইকুয়ালস টু 200 কেজি মিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভর ধ্রুবক ছিল। কিন্তু যদি বেগ ধ্রুবক হয় সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি P সমানুপাতিক m, যেখানে V ধ্রুবক। এই সম্পর্ক থেকে আমরা এটা পেয়ে যাই P1 বাই P2 ইকুয়ালস টু m1 বাই m2। সমবেগে চলন্ত 200 কেজি ভরের একটি মোটরসাইকেল এবং 500 কেজি ভরের একটি অটোর ভরবেগের তুলনা করো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আমরা মোটরসাইকেলের ভর দিব 200 কেজি আর অটোর ভর এখানে দিব 500 কেজি।
ফলে এই দুটোর অনুপাত থেকে আমরা বুঝতে পারবো কার ভরবেগ বেশি কার ভরবেগ কম। আশা করি তোমরা ভরবেগের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন যদি এখানে একটা গ্রাফ দেওয়া থাকে, এদিকে ভরবেগ এদিকে বেগ, তাহলে এই গ্রাফটা অবশ্যই এমন হবে। এটা প্রথম বস্তুর জন্য, মনে করো ফার্স্ট বস্তুর জন্য এরকম গ্রাফ, সেকেন্ড বস্তুর জন্য এরকম গ্রাফ, থার্ড বস্তুর জন্য এরকম গ্রাফ যদি দেওয়া থাকে, তোমরা কিন্তু অলরেডি ঢাল নির্ণয় করার মাধ্যমে কোন রাশি নির্ণয় করা যায় তোমরা কিন্তু জানো। এখানে দেখো P ইকুয়ালস টু mv, m হলো ধ্রুবক, তার মানে PV ডায়াগ্রামের ক্ষেত্রে, PV ডায়াগ্রাম বলতে বোঝানো হয়েছে P বনাম V গ্রাফের ক্ষেত্রে ঢাল হবে তার ভর, বস্তুটির ভর। তাহলে এখান থেকে আমরা প্রথমটা ঢাল নির্ণয় করলে প্রথম বস্তুর ভর পাবো, দ্বিতীয় গ্রাফের ঢাল নির্ণয় করলে আমরা দ্বিতীয় বস্তুর ভর পাবো, তৃতীয় গ্রাফের ঢাল নির্ণয় করলে এখান থেকে আমরা তৃতীয় বস্তুর এখান থেকে ভর পাবো। এখন তোমরা ঢালের ব্যাপারটা যদি বুঝতে না পারো তাহলে আই বাটনে ক্লিক করো এবং তুমি ঢালের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি, এই তিনটা বস্তুর মধ্যে একটা বস্তু ছিল সাইকেল, একটা বস্তু ছিল মোটর সাইকেল, অপর বস্তুটি ট্রাক। তাহলে তুমি কিন্তু এখান থেকেই বুঝতে পারবে, এখানে গ্রাফ দেখেই বুঝতে পারবে সাইকেলের ভিন্ন ভিন্ন সময়ের বেগ এবং ভরবেগ এখানে দেখানো হয়েছে। ঠিক ওই বেগগুলোর সময়ে মোটরসাইকেলের ভরবেগগুলো দেখানো হয়েছে এবং ট্রাকের ভরবেগগুলো দেখানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে এটার ভর বেশি হবে, এটার মাঝারি হবে, এই জন্য এটা মোটরসাইকেল এবং এটা হবে সাইকেল। তাহলে গ্রাফ দেখে বুঝে ফেলা সম্ভব কার ঢাল কত, এবং সেই ঢাল দেখে বুঝে ফেলা সম্ভব যে সমীকরণের গ্রাফ এটা, সেই সমীকরণের ঢালের মান যদি হয় ভর তাহলে ভর। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আসি, কোনো বস্তুর বেগ না থাকলে ভরবেগ থাকবে না। অর্থাৎ যদি v ইকুয়ালস টু 0 হয় তাহলে p ইকুয়ালস টু 0, যদি m ইকুয়ালস টু 0 হয় p ইকুয়ালস টু 0। তার মানে এই সমীকরণে যে দুটো রাশি রয়েছে m এবং v, তার উপরে p নির্ভরশীল। m যদি 0 হয় তাও ভরবেগ 0, v 0 হলো ভরবেগ 0। কিন্তু এমন অনেক রাশি রয়েছে, এমন প্রাকৃতিক এমন অনেক বস্তু রয়েছে যাদের ভর নেই কিন্তু ভরবেগ আছে, যেমন আলো। আলোর যে কণা তাকে আমরা বলি ফোটন, অর্থাৎ ফোটন কণার সমন্বয়ে আলো তৈরি হয়। এই ফোটনের কোনো ভর নেই, ভর শূন্য, কিন্তু এর শক্তি আছে, এর ভরবেগ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভর শূন্য হলেই সর্বদা ভরবেগ শূন্য হবে, এই কথাটি সত্য নয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভরবেগ সবসময় যে ভরের উপর নির্ভরশীল তা নয়। এ থেকে প্রমাণিত হয় যে ভর এবং বেগ এর থেকেও মৌলিক ভরবেগ, এ ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং সেটা প্রমাণিত হয় আলোর ফোটনের ভরবেগ থেকে। তোমরা আলোর ফোটন সম্পর্কে বড় ক্লাসগুলোতে আরও ভালোভাবে জানতে পারবে। এখানে জাস্ট এ পর্যন্তই। ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন তো অনেকভাবে হতে পারে। আমরা যা পড়লাম তা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো বস্তুর ভর যদি পরিবর্তন হয় তাহলে তার ভরবেগ পরিবর্তন হবে। আবার কোনো নির্দিষ্ট বস্তুর যদি বেগ পরিবর্তন হয় তাহলেও ভরবেগ পরিবর্তন হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নিব যে একটা নির্দিষ্ট বস্তুর বেগ পরিবর্তনের ফলে তার ভরবেগের পরিবর্তন হচ্ছে। ধরো এখানে
এম ভরের একটি বস্তু আছে এবং এই বস্তুটির আদিবেগ ইউ। এখন যদি এর উপরে একটা বল প্রয়োগ করা হয়, ফলে এই বস্তুটি এদিকে সরে যাবে এবং তার ভর একই থাকবে, কিন্তু বেগটা পরিবর্তিত হয়ে যাবে। এখন এই যে ভরবেগ, এখানে তো ভরবেগ ছিল, এটাকে আমরা 1 বললাম এম ইউ, আর এখানে ভরবেগটা এম ভি, এটাকে বললাম P2। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন হলো, এটার জন্য দায়ী কে? বল। অর্থাৎ এখানে ভরবেগের যে পরিবর্তন, ডেল পি ইকুয়ালস টু P2 মাইনাস P1 ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ। এই যে ভরবেগের পরিবর্তন, এটা নির্ভর করছে এফ এর উপরে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কত হবে তা নির্ভর করছে এফ এর উপরে। ভরবেগ পরিবর্তন হওয়ার টাইম যদি টি হয়, অর্থাৎ ইউ বেগ থেকে ভি বেগে রূপান্তরিত হওয়ার জন্য যে টাইম, সেটা যদি টি হয়, বা আমরা আরও অন্যভাবে বলতে পারি, বস্তুটির উপরে যদি এফ পরিমাণ বল টি সময় ধরে কাজ করে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে ডেল পি বাই টি, এবং এটা হবে সব সময় বলের সমানুপাতিক। আসলে ভরবেগের পরিবর্তন থেকে আমরা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সূত্রে উপনীত হয়েছি। এই সূত্রটিকে বলা হয় নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্র মতে বলা হয়েছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর উপরে বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো, এফ ইকুয়ালস টু কে P2 মাইনাস P1 বাই টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তোমরা অলরেডি জেনে গেছো যে কোনো সমানুপাতিক চিহ্ন সমান চিহ্ন দিয়ে উঠাতে হলে একটি ধ্রুবক বসাতে হয়। এখন এই সমীকরণটির উপরে আমরা একটু কাজ করব। এফ ইকুয়ালস টু কে, এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, বা এফ ইকুয়ালস টু কে এম এ, কেননা ভি মাইনাস ইউ বাই টি এটা হলো এ। এই সমীকরণ এফ ইকুয়ালস টু কে এম এ, এই সমীকরণটা নিউটনের সূত্র থেকে আমরা পাচ্ছি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো, নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলে দেয় যে বল কি, আর এই সমীকরণ আমাদেরকে বল পরিমাপ করা শেখায়। মহান নিউটন শুধু বল সম্পর্কে আমাদেরকে ধারণা দেননি, বল পরিমাপ করার পথও বাতলে দিয়েছেন, এবং সেটা এই সমীকরণের মাধ্যমে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা কতটুকু বলকে 1 নিউটন বলবো তা কিন্তু জানি না। তার মানে এটা সম্পূর্ণ আমাদের হাতে, আমরা যতটুকুকে 1 নিউটন বলবো ততটুকু হবে 1 নিউটন। এখন 1 নিউটনকে সংজ্ঞায়িত করার এমন একটা পদ্ধতি আমরা বেছে নিয়েছি যেন এফ ইকুয়ালস টু কে এম এ এই সমীকরণটায় কে না থাকে। কেননা এই তিনটা রাশি, এফ ইকুয়ালস টু তিনটা রাশির গুণফল, এটা একটু বড় দেখায়। প্রয়োজনে আমরা কে তুলে ফেলতে পারি। সেটা কিভাবে আমরা দেখি। বলা হলো 1 নিউটন এমন একটি বল যা প্রয়োগ করলে 1 কেজি ভরের বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেই পরিমাণ বলকেই আমরা বলবো 1 নিউটন। তাহলে ভরের জায়গায় 1 কেজি, ত্বরণের জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বলের জায়গায় 1 নিউটন হলে কে এর মান হয়ে যায় 1। ফলে ওই সমীকরণটা পাওয়া যায় এফ ইকুয়ালস টু এম এ। এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই সমীকরণ থেকেই বুঝে ফেলা যায় যে বল ত্বরণের জন্ম দেয়।
বল এবং ত্বরণের সম্পর্ক। এই সমীকরণটা থেকেও আমরা বুঝতে পারি যে ভর যদি অপরিবর্তিত থাকে, যত বেশি বল প্রয়োগ করা হবে ত্বরণ তত বেশি হবে। আবার নির্দিষ্ট ত্বরণ পাওয়ার জন্য যত ভরযুক্ত বস্তু হবে তার উপরে তত বল বেশি প্রয়োগ করতে হবে। যেমন তুমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়ার জন্য একটি মোটরসাইকেলকে যদি ধাক্কা দাও, যে পরিমাণ বল প্রয়োজন হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়ার জন্য একটি ট্রাককে বহুগুণ বেশি বল প্রয়োগ করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু ক্লিয়ার হতে হবে মাথার মধ্যে। ক্লিয়ার না হলে পরবর্তীতে কিন্তু ফিজিক্স পড়া কঠিন হয়ে যাবে। বল বনাম ত্বরণের গ্রাফ করি, তাহলে গ্রাফটা এমন হবে এবং এই গ্রাফের ঢাল থেকে আমরা কি পেয়ে যাব? ভর পেয়ে যাব। তোমরা যদি এখনও ঢাল সম্পর্কে বুঝতে না পারো তাহলে আই বাটনে ক্লিক করে ঢাল সম্পর্কে আমার যে টিউটোরিয়ালটা আছে তোমরা সেটা একটু দেখে আসতে পারো। আমরা জানি F = ma। ধরো m ভরের বস্তুটার আদি বেগ ছিল u এবং F বল প্রয়োগ করার ফলে তার বেগটা হয়ে গেছে v এবং t সময় পরে এই ঘটনা ঘটছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F = mv - mu ডিভাইডেড বাই t, বা ft = mv - mu। দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন সবসময় বল আর সময়ের গুণফল থেকে পাওয়া যায়। এটা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটলে বস্তুটির কী কী ক্ষতি হতে পারে। ধরো একটা বস্তু অনেক ভরবেগে আছে কিন্তু খুব দ্রুত তার ভরবেগটা 0 হয়ে গেল, অর্থাৎ টাইমটা খুব কম। ভরবেগটা অনেক বেশি ছিল কিন্তু ভরবেগটা 0 হওয়ার জন্য অনেক কম পরিমাণ সময় লেগেছে। তাহলে বলটা কি হবে? অনেক বেশি হবে, কারণ সময়টা অনেক কম, বলটা অনেক বেশি, এ দুটো গুণ করেই তো একটা মান পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে ধরো কেউ অনেক ভরবেগ নিয়ে আসছে, তাকে হঠাৎ করে থামিয়ে দেওয়া হলো, তাহলে তার উপরে বল প্রয়োগ করতে হবে কি? অনেক বেশি। আর অনেক বেশি বল প্রয়োগ করলে কি হবে? তার নাক মুখ থেতলে যেতে পারে। এই জন্য বলা হয় যদি একটি গাড়ি এরকম খড়ের গাদার মধ্যে দ্রুত বেগে এসে ধাক্কা দেয়, তাহলে খড়ের গাদার মধ্যে যখন আসবে তখন কিন্তু তার ভরবেগটা ধীরে ধীরে কমবে, ফলে তার ভরবেগ 0 হতে অনেক বেশি সময় লাগবে। খড়ের গাদা কর্তৃক তার উপরে প্রযুক্ত বল হবে কম, এই জন্য সে কম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি একটা কংক্রিটের দেওয়ালে এসে ধাক্কা লাগে অথবা একটা গাছে ধাক্কা লাগে, তাহলে দ্রুতগতির গাড়িটার ভরবেগ মুহূর্তের মধ্যেই 0 হয়ে যাবে, অর্থাৎ সময়টা অনেক ছোট হবে, ফলে বলটা অনেক বড় হতে হবে। এই কারণে গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং যাত্রীরা মারাত্মক দুর্ঘটনার শিকার হবে। তো এই সমীকরণ থেকে আমরা খুব সহজেই কোনো দুর্ঘটনা ঘটলে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কত তাড়াতাড়ি হয়েছে তার উপর নির্ভর করে আমরা দুর্ঘটনার ক্ষতির সম্পর্কে ধারণা করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। অনেক সময় এই এফটিকে ভরবেগের পরিবর্তন বলে। ভরবেগের পরিবর্তন তোমরা লক্ষ্য করো, এটাও কিন্তু ভরবেগের পরিবর্তন, কিন্তু অনেক সময় এটাকে বলা হয় বলের ঘাত। ভরবেগের পরিবর্তনই বলের ঘাত, আর এই এফটাকে বলা হয় ঘাত বল। এই ঘাত বলের পরিমাণ যত বেশি হয় তত বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘাত বল যার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা এখান থেকে আরেকটা গ্রাফ করতে পারি, সেটা হলো ভরবেগের পরিবর্তন বনাম টাইম। তোমরা দেখো এফ ইকুয়ালস টু ছিল কি? ডেল পি বাই টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বাই টাইম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডেল পি ইকুয়ালস টু এফ টি। নিশ্চয়
নির্দিষ্ট বলের জন্য ভরবেগের পরিবর্তনের ব্যাপারটা টাইমের সাথে কিভাবে সম্পর্কিত থাকবে, এভাবে। অর্থাৎ এই গ্রাফ দেখেও আমরা বলতে পারবো এফ এর মান কত। কিভাবে? আবার সেই ঢাল থেকে। যদি ঢাল সম্পর্কে তোমরা ব্যাপারটা না বুঝতে পারো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ওখানে ঢালের একটি টিউটোরিয়াল আছে, ওটা ভালোভাবে দেখে নাও। তাহলে এই গ্রাফ দেখেও আমরা বুঝতে পারবো কোনটাতে বেশি পরিমাণ ঘাত বল ছিল এবং কোন ঘটনাতে বেশি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখো, m1 ভরের একটি বস্তু এইদিকে u1 বেগে চলছে এবং m2 ভরের একটি বস্তু এইদিকে u2 বেগে চলছে। u1 এর মান আমরা বললাম 1 মিটার পার সেকেন্ড, u2 এর মান বললাম 3 মিটার পার সেকেন্ড। এখন একটা ব্যক্তিকে যদি আমরা বলি একটি মোটরসাইকেল 1 মিটার পার সেকেন্ড বেগে চলছে এবং একটি ট্রাক 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই কথাটুকু থেকে ব্যক্তিটির কাছে কি স্পষ্ট হবে কোন যানবাহনটি কোন দিকে চলছে? এটা স্পষ্ট হবে না। তাই এটা স্পষ্ট করার জন্য এবং যেহেতু বেগের দিক রয়েছে এবং দিকটা প্রকাশ করার জন্য আমরা যদি ধরে নিই যে এই দিকে গমনকারী বস্তুর দিকটাকে পজিটিভ দিক বলি, তাহলে উল্টো দিকে যেটা আসছে সেটা হবে নেগেটিভ। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ বলি বেগ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বেগ প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই দিকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। যদি তুমি মান দিয়ে দেখাতে চাও তাহলে পজিটিভ মানগুলো যে দিক নির্দেশ করবে, নেগেটিভ মানগুলো তার বিপরীত দিকটা নির্দেশ করবে। ভরবেগের ক্ষেত্রে যেহেতু দিকের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবাই বেগের মান যখন গণিতে ব্যবহার করবে তখন অবশ্যই এই চিহ্নগুলো ব্যাপারে সতর্ক থাকবে। ভরবেগও বেগের সাথে সম্পর্কিত, তাই যদি এটার ভরবেগ এদিকে হয় সেটা পজিটিভ হবে, এটার ভরবেগ এদিকে হলে সেটা নেগেটিভ হবে। কিন্তু যদি এটার ভরবেগ এদিকে হয় তখন কিন্তু সেটা পজিটিভ, কেননা আমরা বলে নিয়েছি বাম থেকে ডানে গেলে পজিটিভ, ডান থেকে বামে আসলে নেগেটিভ। তবে কেউ যদি মনে করে যে আমি বাম থেকে ডানে গেলেই নেগেটিভ বলবো এবং ডান থেকে বামে আসলে পজিটিভ বলবো, তাও বলতে পারবে, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তুমি যে দিকটাকে পজিটিভ ধরবে ওই দিকে বেগ এবং ভরবেগ পজিটিভ হবে, কিন্তু বিপরীত দিকটা নেগেটিভ হবে। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল। আশা করি ভরবেগ সংক্রান্ত প্রবলেমগুলো বুঝতে পেরেছ। এসো আমরা এখন একটি অঙ্ক করি। এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তা থেকে আমরা এ ব্যাপারটা স্পষ্টত যে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ F = ma। এখানে F হলো কার্যকর বল আর m তো আমরা জানি ভর, আর বলের কারণে যে ত্বরণটা হলো সেটা। কার্যকর বল বলতে যেটা বোঝানো হয়, তুমি হয়তো কোনো বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করেছো। ধরো m ভরের একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম 10 নিউটন, তাহলে এই বস্তুর উপরে কার্যকর বল হবে 10 নিউটন। তখন আমরা লিখতে পারি এখানে F = 10 নিউটন। কিন্তু যদি এমন হয় যে এই বস্তুটা যে রাস্তার উপর রয়েছে সেই রাস্তাটা একটু খাসকাটা, অর্থাৎ এখানে ঘর্ষণ বা বল রয়েছে, বাধা দেওয়ার জন্য একটা বল রয়েছে, তাহলে এখানে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি আর বাধা হলো 2 নিউটন, অর্থাৎ এটা সব সময় বলকে কমিয়ে দেয়, সেক্ষেত্রে আমার কার্যকর বল হবে 10 - 2 = 8 নিউটন। কেননা ঘর্ষণ বল সর্বদা প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। তাহলে দেখো এই F এটাকে কার্যকর বল বা এটাকে লব্ধি বলও বলা যেতে পারে। লব্ধি বল ঘর্ষণ কেন, আরো অন্য কোনো বল থাকে সেই বলটাও এখানে যোগ বিয়োগ হয়ে যেতে পারে। যদি 10 নিউটন বল এদিকে আবার 5 নিউটন বল এদিকে, তখন কার্যকর বল হবে 15 নিউটন। যদি এদিকে আবার বল থাকে সেই বলটাও এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ব্যাপারটা এখান থেকে বুঝতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্র দেখো,
সরলরৈখিক বরাবর বেগের পরিবর্তনের জন্য যে ত্বরণ, সেই ত্বরণ এবং ভরের সম্পর্কই দেখায়, শুধু তাই নয়, এটা এটা বক্রাকার গতিতে চলন্ত বস্তুগুলোর জন্য প্রযোজ্য। যেমন গ্রহগুলো কেন ঘুরছে সেটাও এখান থেকে ব্যাখ্যা করা যায়। তার অর্থ হলো, এ থেকে আমরা যেটা বুঝতে পারছি, নিউটনের দ্বিতীয় সূত্র শুধু সরলরৈখিক গতির ক্ষেত্রেই নয়, অন্যান্য গতির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এই সূত্র সম্পর্কে যে বিষয়গুলো জানা খুবই জরুরি সেটা এমন: যতক্ষণ বল থাকবে ততক্ষণ বেগের পরিবর্তন হতে থাকবে, বেগের পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ ত্বরণ থাকবে। ত্বরণ থাকবে। 5 কেজি ভরের একটি বস্তু আছে এখানে। এই বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো এবং প্রয়োগের সময়কাল 10 সেকেন্ড, এবং এখানে কোনো ধরনের বাধা নেই, অর্থাৎ এই বস্তুটার উপরে কোনো ধরনের ঘর্ষণ বল নেই বা বাধা দেওয়ার কোনো ধরনের বল নেই। এখন যদি প্রশ্ন করা হয় ক নম্বর, এর ত্বরণ কত, তো এর অ্যান্সারটা খুব সোজা। আমরা জানি F = ma, তাহলে এখান থেকে a সমান পাওয়া যাবে F/m, অর্থাৎ 10/5 = 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখান থেকে খুব সহজে আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম। খ নম্বর, যদি তার আদিবেগ 0 হয় তাহলে t = 10 সেকেন্ড তখন বেগ কত? স্থির বস্তু 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 10 সেকেন্ড চললে শেষ বেগ কত হবে? তো সেই ফর্মুলাটা এখানে v = u + at, এখানে u এর মান 0, এর মান 2 আর t এর মান 10, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড। এটা থেকে আমরা বুঝতে পারলাম। গ নম্বর, যদি বলা হয় 11 সেকেন্ড পর বেগ কত? এখন লক্ষ্য করো, এখানে বল প্রযুক্ত ছিল কতটুকু সময়? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড ধরে বল থাকায় 10 সেকেন্ড ধরে ত্বরণ থাকবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে। 10 সেকেন্ড পরে আর কোনো বল নেই, ফলে আর বেগের পরিবর্তন হবে না। অতএব 10 সেকেন্ড পর বেগ কত হবে? ওই 20 মিটার/সেকেন্ড। 1 কোটি বছর পরে বেগ কত হবে? ওই 20 মিটার/সেকেন্ড। কারণ এখানে 10 সেকেন্ড পরে আর আমাদের বলা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে ইন প্র্যাকটিস আমরা দেখি কোনো বস্তুতে বল প্রয়োগ করে ছেড়ে দিলে বস্তুটি কিছু দূর যেয়ে থেমে যায়। তাহলে তো থামার কথা ছিল না, থেমে যাওয়ার ব্যাপারটা অন্য একটি ব্যাপার। কারণ আমরা এখানে অঙ্কটা যখন করেছিলাম তখন বলেছিলাম কোনো ধরনের বাধা নেই, অর্থাৎ ঘর্ষণ বল নেই। কিন্তু ইন প্র্যাকটিস তুমি কোনো বস্তুকে যখন ছুড়ে দাও বা ধাক্কা দাও, তখন সেই বস্তুটা তোমার ধাক্কার কারণে ত্বরণ হয়, যে কারণে তার বেগের পরিবর্তন হয়। কিন্তু তুমি যখন ধাক্কা দিচ্ছ না, তখন কিন্তু অন্য জিনিস তাকে ধাক্কা দিচ্ছে। যেমন চলন্ত বস্তু, মাটি তাকে বাধা দিচ্ছে, বাতাস তাকে বাধা দিচ্ছে, এই কারণে থেমে যাচ্ছে। যদি বাতাস বাধা না দিত, যদি ভূমি তাকে ঘর্ষণ বল না দিত, তাহলে বস্তুটি অনন্তকাল ধরে চলত। ব্যাপারটা কি বুঝতে পেরেছো?